মতো মানুষ আমার বন্ধু হতে পারে না। তোরা সবাই খারাপ, স্বার্থপর, নিজেদেরটা খুব ভালো করে বুঝিস, অন্য কারো মনের দিকটা বোঝার চেষ্টা করিস না। সামিরার তো মাথায় আসছে না হঠাৎ ওর এইসব কি বলছে। স্বার্থপর, খারাপ, নিজেদেরটা বুঝি, ওর মন বুঝি না। ওর মাথায় কিছুই আসছে না, তাই আবারও অর্পিতার কাছে মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? বল আমাকে। এমন করে কথা বলছিস যেন কচি খুকি তুই। আমার থেকে সব কিছু কেড়ে নিয়ে এখন আবার আমাকে জিজ্ঞেস করছিস? আরে বাবা, কি করেছি সেটাই তুই জিজ্ঞেস করছে। আমাকে তো তোর ভাবি বানানোর খুব শখ ছিল, তাই তো তোর নিজের ভাইয়ের আসল পরিচয় দিলি না, ভাইয়ের পরিচয় গোপন রাখলি আমার কাছ থেকে। এখন তো তোর ইচ্ছাটা পূরণ হয়ে যাচ্ছে, তুই যেটা চেয়েছিস সেটাই তো হচ্ছে। ওরও ভাইয়ের বিষয়ে আমি তোকে বলতে চাইছিলাম, কিন্তু ভাইয়া তখন তোর কাছে বলতে নিষেধ করেছিল। সে আমার ভাই হয়, তাই তোকে বলা হয়নি। কিন্তু এখন তো তুই জানিস। তাই তো আমি এই বিয়েটা করতে চাই না। কিন্তু কেন? কারণটা আমি তোকে সেই দিন বলতে ভার্সিটি গিয়েছিলাম, কিন্তু তুই কি করলি? তার আগে আমার বাবা মাকে ভুলিয়ে ভালিয়ে তোর ভাবি বানানোর জন্য রাজি করালি। আর তুই ভালো করে জানিস আমি মা বাবার বাধ্য সন্তান, তাই বাবা মাকে একবার রাজি করাতে পারলে তোর ইচ্ছে পূরণ হয়ে যাবে। কিন্তু তুই এটা একটা বারও আমার কাছে জিজ্ঞেস করলি না আমি তোর ভাইকে বিয়ে করতে চাই কিনা, কিন্তু তুই সেটা জিজ্ঞেস করলি না। তবে শুনে রাখ, আমি তোর ভাইকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। মিথ্যা কেন বলছিস? তুই আর ভাইয়া তো একে অপরকে ভালোবাসিস। তাহলে? অর্পিতা ডান হাতটা উঠিয়ে, ব্যাস, মিথ্যা আমি নয় তুই বলছিস। আমি তোর কোনো ভাইকে ভালোবাসি না, আর না বাসবো। আমি শুধু একজনকে ভালোবাসি। আমি এই বিয়েটা করতে চাই না শামু, প্লিজ আমাকে হেল্প কর। তোর মাথা ঠিক নেই। এখন তোর গায়ে হলুদ, কালকে বিয়ে, লোক সমাজে দাওয়াত দেওয়া হয়ে গেছে। এখন থেকেই মানুষজন আসা শুরু করে দিয়েছে। আর এই মুহূর্তে আমরা যদি এমন কিছু করি, দুই পরিবারের এক পরিবারও মান সম্মান বলে কিছু থাকবে না। তাই আমাকে ক্ষমা করে দিস। এমনটা আমার করা উচিত হয়নি, তোর অনুমতি না নিয়ে এত বড় একটা ভুল করার। এই বিয়েটা আমি ঠিকই বাধ্য হয়ে করছি, তবে তোর ভাই আমার শরীরটা পেলেও মনটা পাবে না। আর না তুই আমার বেস্ট ফ্রেন্ড থাকবি, কোনোদিন তুই আমার সামনে আসবি না। আমি তোর মুখও দেখতে চাই না শামু, ঘৃণা করি এই বন্ধু নামক শত্রুকে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা ছিল তা আজ এই মুহূর্তে সব শেষ করে ফেললাম। বেরিয়ে যা তুই এখান থেকে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সামিরাকে এক প্রকার অপমান করে রুম থেকে বের করে দিয়ে কান্না করতে করতে বলে, হে আল্লাহ, আমার কোন পাপের শাস্তি দিচ্ছেন? আমার আপনার দরবারে চাওয়া তো কোনো ভুল ছিল না, তাহলে কেন আমাকে কিভাবে শাস্তি দিচ্ছেন? আমার ধৈর্যের পরীক্ষা এভাবে আর নিয়েন না মালিক, আমাকে সাহায্য করুন। দ্রুত গতিতে রাত পুড়িয়ে সকাল হলো। অরিপুতার চোখে এক ছিটাফোঁটা ঘুম নেই। অষ্টাদশীর চোখ জোড়া লাল লাল হয়ে কুচকে আছে। অপর দিগন্তের আনন্দের সীমা নেই। আজকে ঘরের লোকই ঘরে আসবে, তাই কোনো দিক থেকে কমতি রাখছে না। তবে কালকে গায়ে হলুদের পর সামিরা যে সেই রুমে ঢুকেছে আর বের হতে দেখেনি কেউ। অরুর কথায় তার ছোট মনে ভীষণ আঘাত পেয়েছে। তার জন্য যেহেতু এত কিছু হয়েছে, অরুপিতাও যখন সব ছিন্ন করেছে, তাই সে আর এসবে থাকবে না। তবে সিদ্ধান্ত নিয়েছে, বিয়েতে যে সবচেয়ে বেশি খুশি ছিল, সেই যদি বিয়েতে না থাকে তাহলে সবার মনে সংকোচ থাকতে পারে। তাই কাল বিয়ের পরে সামিরা আর অরুপিতার সামনে যাবে না, তাই রুম থেকে আর বের হয়নি। বিয়ে বাড়িতে তো কাজকর্মের শেষ নেই, তাই সামিরার দিকে কেউ ততটা গুরুত্ব দেয়নি। বরযাত্রী গাড়ি বের হয়ে পড়বে, সময় হয়ে গেছে। এক প্রকার গাড়ি বহন করতে শুরু করলো। অনিচ্ছা থাকা সত্ত্বেও তিন কবুল পড়ে নিজের ভালোবাসার মানুষটাকে বিসর্জন দিয়ে বিয়েটা সম্পূর্ণ করতে হলো অরুপিতার। মা বাবার সম্মান রক্ষার্থের জন্য। হ্যাঁ, বাবা মার প্রতিটা বাধ্য সন্তানের জীবনটা এমন, তারা নাই চাইলেও বাবা মায়ের কথা অমান্য করার ক্ষমতা যে তাদের থাকে না। অরুপিতারও তাই হলো, ভেতরটা খাকা করছে ভালোবাসার মানুষটার জন্য। আর যদি অরুপিতার পাশে এই লোকটা না হয়ে শাহরিয়ার নামক মানুষটা থাকতো, তবে কি বেশি ক্ষতি হয়েছে? তো সে কিভাবে ভুলবে সেই বিকালের কথা? গোধূলি লগ্নে দুজন একে অপরের কাঁধে কাঁধ রেখে পরপার পর্যন্ত পার করার কথা, সুখ দুঃখ একে অপরের সাথে ভাগ করে নেওয়ার কথা, পায়ে পা মিলিয়ে চলার কথা। সে তো শাহরিয়ারকে কথা দিয়েছিল, আপনি ব্যক্তিটা সুন্দর কি শ্যামবর্ণের হন না কেন, এই অরুপিতাটা আপনার। যদিও হাজারো সুন্দর মানুষের ভিড়ে আমি আপনার হাতটা রইব আঁকড়ে ধরে। যদি আপনার যে হাজারো বেটার অপশানও থেকে থাকে,
তবু আমার আপনার মতো তুমিটাকেই লাগবে। কিন্তু কোথায় পারলো কথা রাখতে? নিয়তিটাকে রাখতে দিল না। কথায় আছে না, তুমি রাখতে জানলে আমি হাজারবার থাকতে পারত। প্রবাদের মতো অরুতা রাখতে জানলো না, তাই ছুটে পালালো। নিয়তিটাকে এই জায়গায় এনে দাঁড় করালো। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে স্বামীরা। সামনে হিংস্র হয়ে দাঁড়িয়ে আছে রিহান। কি অসম্ভব রাগে সাপের মতো ফুসফুস করছে। স্বামীরা তো রিহানের এমন ভয়ঙ্কর রাগ দেখে সমস্ত শরীর শিউরে উঠেছে। একটু পরপর কেঁপে উঠছে ছোট্ট শরীরটা। কপালে যে তার শনি আছে বুঝতে একটু অসুবিধা হলো না। মুখ দিয়ে কিছু বলতেও পারছে না, মুখটা কষ্টেপে লাগানো। স্বামীরাকে ছোটাছুটি করতে দেখে রিহান বলল, আমার দেওয়া গহনা তোর শরীর থেকে খুলতে নিষেধ করছিলাম না, কিন্তু না, তুই সব তোর শরীর থেকে খুলে ফেললি। তুই আমার অবাধ্য হলি, এই রিহান অন্যের অবাধ্য হলি, এমনকি অন্য ছেলেদের সাথে গা ঘেঁষাঘেঁষি করলি, যেটা আমি একদমই সহ্য করতে পারি না। এখন তো এর শাস্তি তোকে পেতেই হবে। ফুলসজ্জিত বিছানায় গুটি গুটি হয়ে বসে আছে অরুপিতা। বসে আছে বললে ভুল হবে, এক প্রকার তেজি বাঘিনীর মরিচ হয়ে বসে আছে। কখন ওর স্বামী আসবে আর কখন ওর কঠিন মূল্যবান বাণী শোনাবে। কিছু সময় অতিবাহিত হতেই অরুপিতার অপেক্ষার অবসান ঘটিয়ে তার গুণধর স্বামী রুমে প্রবেশ করলো। অরুপিতাও আটসাট বেঁধে নিজেকে তৈরি করলো। অনেক সময় হওয়ার পরও যখন অরুপিতা রিহানের কোনো সারা শব্দ পেল না, তখন কিছুটা কৌতূহল নিয়ে মুখের ঘুমটা একটু টেনে দেখার চেষ্টা করল। তার সদ্য হওয়া স্বামী কোথাও উধাও হয়ে গেল। হঠাৎ রুমের বেলকনি থেকে মধুকণ্ঠে শুনতে পেল, চাঁদের চেয়েও সুন্দর, নক্ষত্রের চেয়েও দামি, হীরার চেয়েও মূল্যবান এক মায়াবী পরীকে আমি পেয়ে গেছি। এ জীবনে আমার আর কিচ্ছুর প্রয়োজন নেই। হঠাৎ বলায় কণ্ঠটা ঠিক ধরতে পারল না অরুপিতা। তবে বেশ আশ্চর্য হয়েছে। রিহান ঠিক শাহরিয়ার মতো কথা বলল। অর্পিতার চোখ জুড়ে দুপুটা অশ্রু গড়িয়ে পড়ল। খাট থেকে নেমে বেলকনির সামনে দাঁড়িয়ে কণ্ঠে তেজি ভাবটা এনে বলল, আমি আপনার সাথে এই এক রুমে থাকতে পারবো না। বিয়েটা আমাদের ঠিকই হয়েছে, তবে এই বিয়ের কোনো মূল্য নেই আমার কাছে, না আছে আপনার। আমি এই বিয়েটা শুধু মা বাবার জন্য করতে বাধ্য হয়েছি। বিশেষ করে আপনারা দুই ভাই বোন আমাকে বাধ্য করেছেন। তবে শুনে রাখুন, আমি আপনাকে ভালোবাসি না, আর না বাসবো। আর আপনাকে আমি আর একটা কথা জানিয়ে রাখছি, আমি একজনকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, বুঝতে পেরেছেন? বলে সামনে থাকা লোকটার দিকে ঘুরে তাকায়। তাকিয়ে মুহূর্তে যেন স্তব্ধ বনে যায়। চোখ দুটো বড় বড় হয়, মুখটা হা হয়ে গেল। অরুপিতা এ কি দেখছে? ও ভুল দেখছে না তো? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আসলে এখানে আছে। কি যেন বলছিলে, আমি ভালো করে বুঝতে পারিনি, আবার রিপিট করো। আপনি সত্যি এখানে এসেছেন? আমার ঘর, আমার বউ, আমার ফুলসজ্জা, আর আমি আসবো না? মানে? কিছু না, এদিকে এসো। অরুপিতাকে এই কথাটা বলতে দেরি হলো, কিন্তু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে দেরি হলো না। আমি আপনাকে ভীষণ ভালোবাসি শাহরিয়া। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, আর না অন্য কাউকে মেনে নিতে। আপনি যখন এসেছেন আমাকে আপনার সাথে নিয়ে যান, না হয় আমি দম বন্ধ হয়ে এখানেই মরে যাব। শাহরিয়া বেশ আশ্চর্য হয় অরুপিতার কথায়, তাই কিছুটা অস্বাভাবিক ভাবেই বলল, তুমি অন্য কাউকে গ্রহণ করতে যাবে কেন? আমাকে ছাড়া থাকতে বা তোমাকে কে বলেছে? আর এখান থেকে তোমাকে নিয়েই বা যাবে কেন? কারণ আমার বিয়ে হয়ে গেছে, আর এই বিয়েটা আমি মানি না। কিন্তু আমি তো মানি। শাহরিয়া, এটা মজা করার সময় নয়, আমাকে নিয়ে চলুন এখান থেকে। আমরা পালিয়ে যাই, নয়তো আপনাকে এভাবে দেখলে কুরুক্ষেত্র বেজে যাবে। আজব, কে কুরুক্ষেত্র বাজাবে? আমার ঘর, আমার বউ, আমি ফুলসজ্জা করতে এসেছি, এতে কুরুক্ষেত্রকে বাজাবে? কার এত বড় সাহস যে আমার ফুলসজ্জা ডিস্টার্ব করবে? এত কষ্ট করে ঝামেলা শেষ করে বউটার কাছে এসেছি, আর এখন বউটা কিসব উল্টাপাল্টা কথা বলছে। কি সব আবল তাবল বলছেন? আপনার ফুলসজ্জা হতে যাবে কেন? তো বিয়েটা তোমাকে কে করেছে? আমি করেছি, তো ফুলসজ্জা তো আমারই সাথে হবে, তাই না? অরুপিতা কিছুক্ষণ হা করে শাহরিয়ার দিকে চেয়ে থাকলো। সব যেন মাথার ওপর দিয়ে গেল, কিছুই মাথায় ঢুকছে না তার। ওর বিয়ে রিহানের সাথে হয়নি, ওর ভালোবাসার মানুষটার সাথে হয়েছে। কিন্তু রিহান তো সামিরার ভাই, তাহলে কি করে শাহরিয়ার সাথে? না, অতঃপর বোকার মতো প্রশ্ন করলো, তাহলে আপনি কি সামিরার ভাই? হ্যাঁ, আমি সামিরার ভাই, আর তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। তাহলে ওই রিহান? শাহরিয়া এতক্ষণ পর বুঝতে পারে তার ওরও এই কথাগুলো কেন বলছিল, তাই সুন্দর করে তার মায়াবতীকে বোঝানোর চেষ্টা করে বলল,
আমি জানি না তুমি এসব কথা কেন বলছো, তবে আমি তোমার অবগতির জন্য বলছি। আমার আব্বুরা 2 ভাই, বোন নেই। চাচ্চু বড়, আমার আব্বু ছোট। চাচ্চুর 1 ছেলে, আমার আব্বুর আমরা 2 জন সন্তান, সামিরা আর আমি। আর রিহান আমার বড় চাচার একমাত্র ছেলে। রিহানের কোনো ভাই বোন নেই, ও একা। আর সেদিন বাবা মা যখন তোমাকে দেখতে গেছিল, তখন আমার জরুরি একটা কাজ ছিল, তাই তাদের সাথে যেতে পারিনি। আর বাবা মাকে তো একা পাঠানো যায় না। আর সামিরাও সেদিন ভার্সিটিতে ছিল, তাই সেদিন রিহান তাদের সাথে তোমাদের বাসায় গিয়েছিল। আর সেখানেই হয়তো তোমার কোনো ভুল ধারণা হয়েছে। অরুপিতা শাহরিয়ার কথা শুনে স্তব্ধ বনে যায়। ও কি শুনছে? রিহান নয়, শাহরিয়া সামিরার আপন ভাই। আর ও কিনা ভুল বুঝে সামিরাকে কত কিছু বলে কষ্ট দিয়ে ফেললো। এখন কিভাবে অরু সামিরার কাছে ক্ষমা চায়? সেই মুখ কি তার আছে? না, একদমই নেই। কিন্তু ক্ষমা তো চাইতেই হবে, সেটা যে করেই হোক। সামিরার কাছে ওর জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু সেদিন ঋতুমায়া যেভাবে বলেছিল, ওর তো আপন ভাই ভেবে নিয়েছিল। ভুল তো তার সামিরার নাম, তার ভালোবাসার মানুষটির নাম তো একবারও উচ্চারণ করেনি, শুধু বলে গেছে সে তার ভাইকে নয় অন্য একজনকে ভালোবাসে। যদি নামটা বলে দিত তাহলে তো ভুল বোঝাবুঝিটা আর হতো না। অরুপিতার এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। যে করেই হোক সামিরার সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে। যা হওয়ার হয়েছে, যা বোঝার বুঝেছ। এখন তার জন্য আমি আমার বাসর রাতটা নষ্ট করতে চাই না মাই চাঁদ কুমারী। তাই কম। অরু শাহরিয়ার ঠোঁটকাটা কথায় বেশ লজ্জা পায়, তাই স্থির অবস্থায় এখানেই দাঁড়িয়ে রয়। অরুকে লজ্জা পেতে দেখে শাহরিয়া আবার বলল, আমার কিন্তু টুইন বেবি চাই, তাই এখন থেকেই কাজ চালিয়ে যেতে হবে। তাই দেরি না করে আমার কাছে এসো। যত দেরি করবে তোমারই লস, কারণ আমার কিন্তু বেবির চাহিদা বাড়বে বই কমবে না। টুইনের জায়গায় ট্রিপল হয়ে যেতে পারে। অরুর এমন কথায় কান থেকে ধোঁয়া বের হয়ে যায়, শরীরের মৃদু মৃদু কম্পন শুরু হয়। তাই এমন কথা সহ্য করতে না পেরে আবারও শাহরিয়াকে জড়িয়ে ধরে বলল, চুপ করুন আপনি, আমি সহ্য করতে পারছি না। শাহরিয়াও আর কিছু না বলে হুট করে অরুকে কোলে তুলে নেয়। আস্তে আস্তে অরুকে বিছানায় শুয়ে দিয়ে অরুর গায়ের গয়না খুলতে থাকে। কিছুক্ষণ পর চোখ যায় অরুর লিপস্টিক লাগানো ঠোঁটের দিকে। ব্যাস, অরুর ঠোঁটার সাথে সাথে নিজের দখলে নিয়ে নেয়। অরুও শাহরিয়াকে কোনো রূপ বাধা দেয় না। অরু বাধা না পেয়ে শাহরিয়া পুরোপুরি অরুতে মত্ত হয়। এরা দুজন চলে যায় এক অদ্ভুত ভালোবাসার সূচনায়। দুজন একে অপরের সাথে মিশে যায় এক গভীর ভালোবাসায়। গভীর রাত। অরু শরীরে শুধু একটা চাদর পেঁচিয়ে শাহরিয়ার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। এখানে যেন অরুর ভীষণ শান্তির স্থান। শাহরিয়াও অরুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে রেখেছে। অরু শাহরিয়ার বুকে মাথা রাখা অবস্থায় বলল, আপনি আমাকে কোনোদিন ছেড়ে যাবেন না তো? এভাবে নিজের কাছে আগলে রাখবেন তো? শাহরিয়া অরুর কপালে গভীর একটা চুমু এঁকে দিয়ে বলল, দেহে যদি রোহটাই না থাকে তখন মানুষটাকে মৃত বলে। ঠিক তেমনি শাহরিয়া নামে মানুষটার জীবনে অরুপিতা নামে মেয়েটা না থাকে তো পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে। জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তাই তো তোমাকে পাওয়া। কালকে রাত থেকে সামিরাকে কোথাও দেখছি না। রুমে খুঁজলাম, সারা বাড়ি খুঁজলাম, কোথাও পেলাম না। গেল কোথায় মেয়েটা? ছোট, এখন তো ওনাদের বিষয়টা জানানো উচিত। মেয়েটার আবার কিছু হলো না তো? রিহানকেও কাল থেকে দেখতে পাচ্ছি না। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে সামিরা। সামনে হিংস্র হয়ে দাঁড়িয়ে আছে রিহান। কি অসম্ভব রাগে সাপের মতো ফোঁস করছে। সামিরার তো রিহানের এমন ভয়ঙ্কর রাগ দেখে সমস্ত শরীর শিউরে উঠেছে। একটু পরপর কেঁপে উঠছে সত্য শরীরটা। কপালে যে তার শনি আছে বুঝতে একটু অসুবিধা হলো না। মুখ দিয়ে কিছু বলতেও পারছে না, মুখটা টেপকস লাগানো। সামিরাকে ছোটাছুটি করতে দেখে রিহান বলল, আমার দেওয়া গহনা তোর শরীর থেকে খুলতে নিষেধ করছিলাম না? কিন্তু না, তুই সব তোর শরীর থেকে খুললে ফেললি। তুই আমার অবাধ্য হলি, এই রিহান অন্যের অবাধ্য হলি, এমনকি অন্য ছেলেদের সাথে গা ঘেঁষে চললি, যেটা আমি একদমই সহ্য করতে পারি না। এখন তো এর শাস্তি তোকে পেতেই হবে। বলে সামিরার হাতে পায়ের বাঁধন খুলে টেনে উঠিয়ে